তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আজকের মিটিং এ অংশগ্রহণ করার জন্য। তো মূলত আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বিনিয়োগ রিলেটেড জিনিসটা। তো এই বিনিয়োগ আসলে কাকে বলে, কিভাবে বলে, ওগুলা তো পড়ে আমাদের লাভ হবে না। আমাদের মূল টার্গেটটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে আমরা চাকরি করি, ব্যবসা করি, যেটাই করি সেখান থেকে যে টাকা পয়সাটা ইনকাম করতেছি সেটাকে কোনো একটা আমরা কাজে লাগাবো। আর এই কাজে লাগানোর মাধ্যমে যাতে আমাদের জীবনটা সচ্ছল হয়, ভালোভাবে চলে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখন বিনিয়োগের কিন্তু নানা জায়গা আছে, আমরা সবাই জানি। যারা পড়াশোনাও করেন নাই তারাও বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন, বা আমরা টাকা পয়সা সঞ্চয় করি। তা আজকের যেই আমাদের আলোচনাটা, এটা সম্পূর্ণরূপে বিনিয়োগটা শুধু শেয়ার বাজার কেন্দ্রিক। এর বাইরেও অসংখ্য বিনিয়োগের জায়গা আছে। তো সেগুলো নিয়ে আমাদের পৃথক মোটামুটি 3 থেকে 4 দিনের আমরা একটা ছোট কোর্স করাবো। তো সেখান থেকে আশা করি উপকৃত হবেন। তো আজকে আমরা জাস্ট পিওরলি শেয়ার বাজার রিলেটেড জিনিসটা দেখি। কারণ যারাই এই সম্পর্কে খোঁজ খবর রাখেন, প্রতিদিনই নিউজ পান শেয়ার বাজারে শেয়ার কমে গেছে, মানুষ গরিব হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু কেউ ছাড়ে না। যখন লাভ করে তখন কিন্তু আর নিউজে আসে না যে সে কত টাকা লাভ করলো, কিন্তু যখন লস করে তখনই শুধু আমরা নিউজটা দেখি যে এত টাকা লস হয়েছে বা এই সমস্যাটা। তো একটু বেসিক স্ট্রাকচারটা দেওয়ার চেষ্টা করি যে শেয়ার বাজার আসলে জিনিসটা কি। তো চিত্রে যেমন দেখতেছেন যে আমাদের একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে এরকম দুটা জায়গা আছে যেখানে শেয়ারগুলা ক্রয় বিক্রয় হয়। এখন কথা হচ্ছে যে একটা কোম্পানি এত কষ্ট করে, সে এত বছর যাবত একটা কোম্পানি গঠন করলো, সে আপনার কাছে কেন শেয়ার বিক্রি করবে? সে তো টাকা পয়সা যদি তার দরকার হয় ব্যাংক থেকে লোন নিয়েও করতে পারে। তো এইটার পিছনে কারণ আছে যে কেন সে এটা করে। দুইটা কারণে করে। একটা কারণ হচ্ছে গভর্নমেন্টের বাধ্যবাধকতা থাকে প্রতিটা দেশেই, যে ভালো ভালো কোম্পানিগুলো আছে এদেরকে শেয়ার বাজারে আসার জন্য সরকার উৎসাহিত করে। আপনি আমি প্রতিদিন এই যে আমরা যেই জিনিসগুলো ব্যবহার করি, সেটা ওষুধ হোক, ফ্রিজ হোক, নিত্য প্রয়োজনীয় দ্রব্য হোক, সরকার চায় যে এই জিনিসগুলা যারা বিক্রি করে লাভ করতেছে জনগণও সেখান থেকে কিছুটা অংশীদারি হোক। তো এই জন্যই আসা। আর দ্বিতীয় মেইন কারণ যেটা, ব্যবসার ক্ষেত্রে ব্যাংক থেকে লোন নিলে ফিক্সড প্রতি বছর হিসাবে তাকে কি করতে হবে, সুদটা দিতেই হবে। লাভ করুক লস করুক যায় আসে না। যেমন আমি ব্যাংক থেকে লোন নিলে আমি কি করি দেখার বিষয় না, ব্যাংকের কিস্তি দিতে হবে। একই রকম কোম্পানি লাভ করুক বা লস করুক, কিস্তি যেহেতু দিতে হবে, তো এই জন্য কোম্পানি বলে যে আমি কি করি, আমার যদি 100টা শেয়ার থাকে আমি 20টা শেয়ার বাজারে বিক্রি করে দিই, ওইখান থেকে আমি টাকাটা নেই, তাহলে আমার আর কি করতে হবে না, কাউকে মুনাফাটা দিতে হবে না ফিক্সড। নর্মালি মুনাফা হইলে আপনি মুনাফা কিছু অংশ পাবেন, কিন্তু আপনারে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এখন আমরা বলবো যে ভাই তাহলে আমরা জায়গা জমি কিনলে তো একটা আমাদের দলিল থাকে, তো শেয়ার কিনবো যে আমার প্রমাণটা কি? পূর্বে তো তাও আমরা একটা কাগজের কপি পাইতাম, এখন তো ইলেকট্রনিক হয়ে গেছে। তো এই জন্য আমাদের যেমন জমি রেজিস্ট্রেশন করি, আমরা শেয়ারগুলা রেজিস্ট্রেশন করার জন্য সরকারের একটা অথরিটি আছে যেটাকে আমরা বলি যে সিডিবিএল। এইখানে আপনাকে অ্যাকাউন্ট করতে হয়, আপনি যেই ইলেকট্রনিক শেয়ারগুলো ক্রয় বিক্রয় করেন এগুলো আপনার নামে রেজিস্টার্ডকৃত হয়ে যায়। আপনার যে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, আপনি যেই দিন কিনেন তার 2 দিন পরে, T+2 2 দিন পরে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে আপনার নামে এতটা শেয়ার রেকর্ড করা হয়েছে। এখন এগুলা আপনি ক্রয় বিক্রয় কিভাবে করবেন? তো এগুলা ক্রয় বিক্রয় করার জন্য বিভিন্ন এজেন্ট আছে যাদেরকে আমরা বলি যে ব্রোকার আছে বা ব্রোকারেজ হাউস। আপনি তাদের ওয়েবসাইটের মাধ্যমে কি করতে পারেন, ওই শেয়ারগুলা ক্রয় বিক্রয় করতে পারেন। তো এটা হচ্ছে একটা বেসিক একটা আইডিয়া। এখন আমরা বাস্তবে আজকের ক্লাসটা যেহেতু আমাদের বিও অ্যাকাউন্ট কেন্দ্রিক, যে ব্রোকারেজ হাউসগুলো আছে ওগুলোতে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব, কোনটা ভালো কোনটা মন্দ, এবং শেয়ার বাজারটা কিভাবে কাজ করে, এটা যেহেতু দেখব। দেখেন আমরা যতটুকু তথ্য আছে যে টোটাল 559টার মতো ব্রোকারেজ হাউস আছে, মানে যেটা বলবো যে কোম্পানির চাইতে ব্রোকারেজ হাউসের সংখ্যা বেশি দিয়ে রাখছে। গত 15 বছরে এই যে আওয়ামী লীগ সরকার ব্যাংক যেমন দিয়েছে অসংখ্য, ব্রোকারেজ হাউসও, ওই ব্রোকারেজ হাউস দেওয়ার পিছনে অনেক লাভ। লাভ মানে হচ্ছে 2 নাম্বারই করার ধান্দা। প্রতিটা ব্রোকারেজ হাউস যেগুলো ছোটখাটো, এগুলার কাজই হচ্ছে যেমন ব্যাংক আপনার থেকে টাকা নিয়ে আরেক শেয়ার হোল্ডারকে ঋণ দিয়ে পালায়া যায়, ওই ব্রোকারেজ হাউসও এরকম। তো মূলত যদি আমরা দেখি,
যে 559টা আমাদের এই ব্রোকারেজ হাউস আছে, এর মধ্যে কিছু লাইসেন্স বাতিল করা আছে, কিছু বন্ধ আছে। তো আমরা যেহেতু সাধারণ বিনিয়োগকারী, একদম কমন ব্যক্তি, আমরা এত ঝামেলায় না গিয়ে এখানে 20টা টপ 20টার ব্রোকারেজ হাউসের নাম্বার দেওয়া আছে, যাদের সুনাম আছে, যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছে। এগুলার মধ্যে যেইটা আপনার ভালো লাগে আপনি সেটাতে করতে পারেন। এখানে ব্যাংকও আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, এর বাইরেও পার্সোনাল ব্যক্তিও আছে। তো এটার মধ্যে গত 2023-24 যেই তাদের লেনদেন সবকিছুর উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ লেনদেন মানুষ করতেছে যে ইউসিবি স্টক ব্রোকারেজ সিকিউরিটিজ লিমিটেড। আপনি চাইলে সেখানে করতে পারেন, ইউসিবি ব্যাংকের অধীনে, তাদেরই একটা সাবসিডারি। এরপরে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে লঙ্কা বাংলা সিকিউরিটিজ। তো এটার মধ্যেও মূলত এটাও নিজেও একটা পাবলিক লিমিটেড কোম্পানি, এদের শেয়ারও বাজারে বিক্রি করতে পাওয়া যায়। মানে এই যে ব্রোকারেজটা, তারাও একটা পাবলিক কোম্পানি, তাদের শেয়ারও বাজারে পাওয়া যায়। তো আপনি অথেন্টিক ধরতে পারেন। আর এদের একটা সুবিধা হচ্ছে এইখানে করলে আপনি, যেমন বাংলাদেশে 2টা শেয়ার বাজার আছে, ঢাকা এবং চট্টগ্রাম। তো আপনি দুইটাতেই ওই একই অ্যাকাউন্টে কি করতে পারবেন, ক্রয় বিক্রয় করতে পারবেন। অন্যগুলাতে সবগুলাতেই সুবিধাটা নাই। চট্টগ্রামের জন্য হইলে আপনাকে পৃথক করে খুলতে হয়। তো এর জন্য আপনি চাইলে আপনার খুশি লঙ্কা বাংলাতেও আপনি করতে পারেন, অথবা ব্র্যাক ব্যাংক যেটা আছে তাদেরও সাবসিডারি আছে, ব্র্যাক ব্রোকারেজ, ইবিএল ব্যাংকের আছে, শান্তা সিকিউরিটিজের আছে, শেলটেকের আছে, ব্যাংক এশিয়া আছে। তো এইভাবে টোটাল আমাদের এখানে 20টার মতো আমরা নাম দিয়েছি। এর মধ্যে আপনি যে কোনো একটার মধ্যে করতে পারেন আপনার খুশি, যেটা আপনার ভালো লাগে। যদি কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে, যেমন ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনি ব্র্যাক ব্যাংকেরই নিয়ে নেন। তো সেক্ষেত্রে আপনার টাকা ট্রানজেকশনে অত কোনো টেনশন নাই। অথবা যদি ব্যাংক এশিয়া থাকে তাদেরটা নিয়ে নেন। তো এইভাবে আপনি ইজিলি কাজটা করতে পারবেন। তো যদি আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে আপনি বলেন যে ভাই আপনি কোনটাতে করবো, আমি বললাম যে প্রথম 3টার যে কোনো একটাতে আপনি করেন। এই প্রথম 3টা যে কোনো একটাতে আপনি করতে পারেন, বাকিটা আপনার খুশি আপনি কোনটাতে করবেন। এখন এদের ইনকামটা কি? এদের ইনকাম হচ্ছে আমরা যত টাকা পয়সা ক্রয় বিক্রয় করব, লেনদেন করব, এর উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট পরিমাণ এরা কমিশন পায়। এটা খুবই নগণ্য, 4 পয়সার মতো করে তারা কমিশনটা পায়। তাহলে 100 টাকা 4 পয়সার মতো করে তারা কমিশনটা নেয়, ওইটা অতটা বেশি কিছু না। ওটা সবগুলা ব্রোকারেজ হাউসই আপনাকে নিবে। কিন্তু যদি দেখেন যে কেউ বেশি অফার দিচ্ছে, তার মানে ওই যে চক্করের মধ্যে পড়বেন। নর্মালি বাংলাদেশে সম্ভবত 2023 সালের দিকে 3টা ব্রোকারেজ হাউসকে বন্ধ করে দেওয়া হয়েছে। কি জন্য? এরা 2টা সার্ভার ব্যবহার করত। আপনি যখন কিনতেন বিক্রি করতেন, আপনাকে তাদের নিজস্ব সার্ভার থেকে দিত। আর যেটা ওই যে ডিএসসির সাথে যেটা লিঙ্ক আছে সেটা থেকে আপনাকে করতো না। মানে আপনি শেয়ার কিনতেছেন, টাকা দিতেছেন, কিন্তু আপনার নামে একটাও রেজিস্টার্ড হচ্ছে না। তো এরকম তখন অভিযোগ পাওয়ার পরে মোটামুটি 3টা বন্ধই করে দেওয়া আছে। তো আমরা বলবো, যেহেতু আপনি বিনিয়োগটা করবেন, যার মাধ্যমে করতেছেন সেটাও যাতে আপনার জন্য বিশ্বাসযোগ্য হয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আপনার ক্রয় বিক্রয়টা আপনি এই সমস্ত ব্রোকারের মাধ্যমেই করতে হবে। তাই এই প্রথম 3টা আপনারা একদম নিজ চোখ বন্ধ করে যে কোনো একটাতে করতে পারেন। এখন আসি আমরা শেয়ার বাজারে ভিতরে যাওয়ার আগে একটা জিনিস আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যে আপনি কি করতে আসছেন। আপনি কি ট্রেডিং করবেন না আপনি ইনভেস্ট করবেন? একটা জিনিস আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে দেখেন, আপনার যদি অ্যাক্টিভ কোনো জব না থাকে, অ্যাক্টিভ কোনো ব্যবসা না থাকে, আপনার জন্য শেয়ার বাজারে না আসাই ভালো। মানে আপনি চাকরি করেন, প্রতি মাসে বেতন পান, আপনি যে টাকাটা প্রতি মাসে ডিপিএস করেন 1,000 2,000 3,000 টাকা, তাহলে আপনার জন্য বেস্ট। অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, মাসে একটা ইনকাম আসে, তাহলে আপনার জন্য শেয়ার বাজার। আপনি কিছুই করেন না, ধরলাম যে আপনার ব্যাংকে 20 লাখ টাকা জমা আছে, ওইটা নিয়ে আপনি শেয়ার বাজারে আসবেন, প্রতি মাসে মাসে সেখান থেকে আপনি ইনকাম করবেন, ইনকাম করে ফ্যামিলি চালাবেন। তাহলে আপনি যেহেতু কিছু বুঝেন না, আপনার না আসাই ভালো। আপনি আসতে পারেন, আগে 6 মাস আপনাকে যাচাই বাছাই করতে হবে, দেখতে হবে যে শেয়ার বাজার কিভাবে কাজ করে, কখন কোন জিনিসটা কাজে লাগতেছে, তারপরে আসতে পারেন। কিন্তু টাকা আছে বলেই একসাথে 20 লাখ বিনিয়োগ করে দিবেন, পরে তারপরের দিন ওই যে প্রতিদিন বাংলাদেশে দেখেন যে কি হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মিছিল করে, মিটিং করে, পোস্টারিং করে, এইসব হচ্ছে ওই যারা ট্রেডিং করে
10-20 লাখ টাকা ব্যাংকে জমা আছে, একদিনে আসছে বিনিয়োগ করতে, সকালবেলা তারা কিনলো, ধরেন যে একটা শেয়ার 100 টাকায়, তারা চিন্তা করে যে দুপুর হইতে হইতে যদি 102 টাকা হয় তাহলে প্রতি শেয়ারে আমার 2 টাকা লাভ হবে। আমি 20 লাখ টাকা বিনিয়োগ করছি, ক্যালকুলেশন করে যে আমার কত টাকা লাভ আসবে, 20,000 আসবে, 30,000 আসবে, আসলে আবার ওই বিক্রি করে দিয়ে চলে যায়। তো এইরকম জন্য আমাদের এই কোর্স না। সেটাও আপনি করতে পারেন, সেটা ভিন্ন জিনিস, সেটা ট্রেডিং এর জন্য। আমরা এখানে এসেছি যে আপনি নির্দিষ্ট একটা ব্যবসা করেন, চাকরি করেন, কোনো একটা জিনিস করেন, পাশাপাশি যে টাকাটা আপনি ডিপিএস করেন, ব্যাংকে জমা রাখেন, ওই কাজটা আপনি করবেন না। কারণ কি জন্য আমরা একটা আপনাদেরকে সূত্র বলি, সেটা হচ্ছে যে আপনি যদি কিছু যদি না করেন, 70 আর হচ্ছে যে 8, মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশে বর্তমানে 8%। আপনি যদি ব্যাংক থেকে ধরেন যে একদম কসকসা 1 লাখ টাকার নোট আনে, আপনার লকারে রাখে দেন, বাংলাদেশে যেহেতু 8% হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাহলে 70-কে আপনি 8 দিয়ে ভাগ দেন, দেখবেন যে মোটামুটি সম্ভবত 11 বছর সামথিং আপনার ওই 1 লাখ টাকার ভ্যালু 1 টাকার সম পরিমাণ থাকবে। তাহলে আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখতেছেন, আপনাকে ব্যাংক ম্যাক্সিমাম 4%, 5% দেয়, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে 8%। তার মানে ব্যাংকে টাকা রাখে প্রতি বছর আপনি 4% করে টাকার ক্রয় ক্ষমতাটা হারাচ্ছেন। সোজা কথা হচ্ছে 1 লাখ টাকাকে আপনি 96,000 টাকা করতেছেন। তো এটা আপনার করা যাবে না। তো এই জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যে টাকা পয়সাটা আপনি ইনকাম করতেছেন, যেটা আপনি সেভিং করেন, চাকরিজীবী হইলে আপনি জানেন যে আপনি ব্যাংকে ডিপিএস করলে আপনার আয়কর থেকে রেয়ায়ত পাওয়া যায়, শেয়ার বাজারেও সেম রেয়ায়ত পাওয়া যায়। তো আপনি যেটা ডিপিএস করবেন, ডিপিএসটা বাদ দিয়ে ওই টাকাটা আপনি এখানে করেন। তার মানে শেয়ার বাজারে আপনি ওই টাকাটাই দিবেন যেটা আপনার দরকার নাই। কারণ আপনি কোনোদিন জানেন না, করেন নাই, আপনি প্রথম দিনে আসে আপনি 1 লাখ, 2 লাখ, 20 লাখ টাকা ঢোকাবেন, পরে আপনার টেনশন হবে, আপনার ঘুম আসবে না। তো তখন আপনার বিনিয়োগের চাইতে টেনশনটা বাড়বে। তো এই জন্য প্রাথমিকভাবে প্রথম 3 মাসে আপনি শেয়ার বাজারটাকে ভালো করে বোঝার জন্য বেশি টাকা আপনার ইনভেস্ট করার দরকার নাই। আপনি 2,000, 3,000, 10,000 টাকাও করতে পারেন। বাংলাদেশে শেয়ার বাজারের সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি চাইলে 10 টাকার একটা শেয়ারও বিক্রি করতে পারেন। বিশ্বের অন্য শেয়ার বাজারে একটা লিমিট থাকে যে আপনাকে সর্বনিম্ন ধরেন যে 10,000-এ কিনতে হবে, 20,000-এ কিনতে হবে, কিন্তু বাংলাদেশে আপনি একটা শেয়ারও ক্রয় বিক্রয় করতে পারবেন। তো এই জন্য আমরা বলবো যে যাদের মনের মধ্যে ডাউট আছে যে এটা কিরকম, আপনি জাস্ট 500 টাকা দিয়ে শুরু করেন, কিছুই করতে হবে না। ওই 500 টাকা দিয়ে আপনি একটু যাচাই বাছাই করে দেখেন যে আপনার জন্য হচ্ছে কিনা, আপনি বুঝতেছেন কিনা। আগে 2-3 মাস একটু যাচাই বাছাই করেন, পড়াশোনা করেন, জিনিসগুলো একটু বুঝেন। এরপরে আপনার যে টাকাটা আছে আপনি ওইটা হিউজ পরিমাণ থাকলে আপনি ইনভেস্ট করেন, প্রয়োজনে 50 লাখ, 200 কোটি ইনভেস্ট করেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ট্রেডিং কেন্দ্রিক, আমরা আজকের যে ক্লাসটা, এটা ট্রেডিং এর জন্য না, এটার জন্য হচ্ছে ভিন্ন। তো ট্রেডিংটাতে আমরা যেটা বললাম, কেউ একদিন, কেউ 5 দিন, কেউ 10 দিন, কেউ বা প্রতি মাসে বিক্রি করবে, এই ধান্দায় আসে, হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করে। তো ওই জন্যই দেখেন যে প্রতিদিন মাঝে মধ্যে কিছু শেয়ারের দাম, বাংলাদেশে মজার বিষয় হচ্ছে 5টা ইসলামিক ব্যাংক যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, একত্রিত হচ্ছে, ওগুলা শেয়ার, এই মরা শেয়ারগুলাকে তারা কি করে, আপনি দেখবেন যে মরা শেয়ার যেগুলা কেউ কিনবে না, কোনো ইনভেস্টর ইনভেস্ট করবে না, সেগুলারও দাম বাড়ে বাজারে সবচেয়ে বেশি। একটা তো ফাইন্যান্স কোম্পানি আছে যেটার, ও ডোমিনোজ বলে একটা স্টিল কোম্পানি আছে যেটার উৎপাদনই বন্ধ, যারা শেয়ার বাজার জানে সে যে ফ্রিতে দিলেও নিবে না, সেইটাও বাজারে শীর্ষ স্থান দখল করে আছে। তো এইটা হচ্ছে যারা ট্রেডিং করে, কারসাজি করে, এদের কাজ। তো আমরা আছি ইনভেস্টিং এর কাজে। তাহলে 1 নম্বর টার্গেট হচ্ছে আপনি যেমন ডিপিএস গুলা করেন 2 বছর, 5 বছর, 6 বছর মেয়াদি, আপনারও টার্গেট থাকবে যে আপনার প্রতি মাসে 100 টাকা আপনি করেন। আপনার অর্থনৈতিক অবস্থা যদি 100 টাকার হয়, বাঁচানোর 100 টাকা বিনিয়োগ করেন। আপনার যদি 1 লক্ষ টাকা হয়, আপনি 1 লক্ষ টাকা করেন। আর চিন্তা করবেন যে আপনি এটা বিনিয়োগ করতেছেন না, আপনি ওই কোম্পানিটার একটা মালিক হচ্ছেন। যেমন আপনারা 2 পার্টনারে যদি কোনো দোকান দেন, আপনি কিন্তু দোকানের সামনে গিয়ে বলেন যে এটা আমি পার্টনারে আছি, মানে আপনি ওই দোকানের সামনে গিয়ে নিজের, এই দোকানে আপনার ব্যবসা আছে এটা আপনি বলেন। কিন্তু এই যে শেয়ার বাজারে আপনি কিন্তু এটা বলতে পারেন না, কারণ কখনো আপনি চিন্তাই করেন নাই। আপনি যদি স্কোয়ার, গ্রামীণ ফোন, রবি, এই সমস্ত কোম্পানির শেয়ার কিনেন, মানে আপনি ওই কোম্পানির একজন অংশীদার। কোম্পানি বেশি লাভ করলে বেশি লাভ পাবেন, কম লাভ করলে কম লাভ পাবেন। এইভাবে যদি একটু চিন্তা করতে পারেন, তাইলে দেখবেন যে আপনার বিনিয়োগের চিন্তাটাই চেঞ্জ হয়ে যাবে। আর যেটা হচ্ছে যে যখন আপনি দীর্ঘমেয়াদে ক্রয় করবেন, তো সেই রকম ক্ষেত্রে আপনাকে যাচাই বাছাইটা তো করতে হবে যে কিভাবে আমি যাচাই বাছাইটা করতে পারি। কারণ একটা শেয়ার আপনি চাইলে তো আর যে কোনো সময় কিনতে পারবেন না। যেমন ধরেন যে একটা জমি,
জমিও হইতে পারে, একটা জমি ধরেন যে 1 লাখ টাকা শতক চলতেছে, এখন 10 জন যদি ক্রেতা আসে, বিক্রেতা 1 লাখ টাকা বিক্রি করবে না, বলবে যে না 1,10,000 যে দিবে তার কাছে বিক্রি করব। বাস্তবে আপনার আশেপাশে একটা জমিতে যদি 5 জন একসাথে কিনতে চায়, বিক্রেতার কিন্তু দাম বাড়ে যায়, সে বলে যে না আমি বিক্রি করব না, আরো টাকা পয়সা লাগবে। তো সেম ওইরকম শেয়ার বাজারে যখন কোনো একটা কোম্পানি ভালো চলে, তার শেয়ারটা ভালো চলে, ক্রেতা বেশি হয়, তখন ধীরে ধীরে তার দামটা বাড়তে শুরু করে। তো এই হচ্ছে কাহিনী, আর কিন্তু কিছু না। তাহলে আমরা এই যে শেয়ার বাজারে কিভাবে একটা শেয়ার সিলেক্ট করব, সেটাও আজকে আমরা একটু দেখার চেষ্টা করব যে কি কি থিওরিগুলো আমরা লাগাইতে পারি। তো এই জায়গায় এই যে স্কয়ার কোম্পানি আছে, জাস্ট 2 দিন আগেই তারা কি করেছে, তাদের বাৎসরিক লাভ্যাংশটা ঘোষণা করেছে। তো এটা হচ্ছে যে এক ভাইয়ের, তার মোটামুটি 9,336টার মতো স্কয়ার কোম্পানি শেয়ার তার ক্রয় করা আছে। তো এই স্কয়ার কোম্পানি গত 24-25-এর জন্য তারা কি করেছে, প্রতি শেয়ার প্রতি 12 টাকা করে লাভ দিচ্ছে তারা। এখন এই ভাইয়ের কাছে কয়টা শেয়ার আছে? 9,336টা শেয়ার। এটার উপর আমাদের সরকারের 10% ট্যাক্স ডিভিডেন্ডের উপর দেওয়া থাকে, ব্যাংকে আপনার যে লাভটা আসে তার উপরও কেটে নেয়, শেয়ার বাজার থেকেও সরকার কেটে নেয়। তাহলে ওভারঅল উনি 10 টাকা 80 পয়সা করে প্রতি শেয়ারে নিট মুনাফা পাচ্ছে, মোটামুটি 1 লক্ষ। যদি আমরা বলি যে এখানে আমাদের 1,08,28 টাকা, এই টাকাটা উনি পাচ্ছে। এখন আপনি বলবেন যে, আপনি এখন চিন্তা করেন যে আপনি কিছুই করেন নাই, আপনি জাস্ট টাকাটা এক জায়গায় রেখেছেন, তারাই আপনার জন্য কাজ করছে, আর আপনার অ্যাকাউন্টে এই টাকাটা যুক্ত হয়ে যাচ্ছে। এখন এইটা কত পার্সেন্ট দিচ্ছে না দিচ্ছে সেটা টেকনিক্যাল বিষয় আমরা একটু পরে দেখব। তাহলে এই রকম যদি ধরেন যে আপনি যে অল্প 100 টাকা 50 টাকা 20 টাকা করে করে শেয়ার কিনতেছেন, প্রতি এই শেয়ারটা যখন বাজারে আসে তার মূল্য ছিল মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা ছিল তার মূল্য। বাংলাদেশের বাজারে যে কোম্পানি আসে প্রতিটারই শেয়ার মূল্য 10 টাকা করে থাকে, তখন এগুলো ধীরে ধীরে বাড়তে বাড়তে 3,000 4,000 5,000 পর্যন্তও যায়। তাহলে এই রকম আপনি যদি চান যে আপনি ঘুমায় থাকবেন, আপনি আপনার চাকরি করবেন, আপনার ধর্মীয় কাজে করবেন, আপনি সমাজ সেবা করবেন, কিন্তু আপনার জন্য আপনার টাকাটা দিয়ে অন্যরা কাজ করুক, আপনার টেনশন নেওয়ার দরকার নেই, তাহলে হচ্ছে আপনার জন্য শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। একটা জাস্ট চিন্তা করেন, সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, সেটা যদি আমরা নাও ধরি, জাস্ট 2013 সালে আমাদের বাংলাদেশে প্রথম যে সবগুলা শেয়ারকে যুক্ত করে একটা ইন্ডেক্স তৈরি করা হয়, যেটা ছিল 4,500। আর এত কিছু হয়ে গেছে বাংলাদেশে, হাসিনাও পালায়ে গেছে, 15 বছরের শাসনও শেষ হয়েছে, তারপরেও আজকের বাজারে যতই নিম্ন চলুক 5,147 হচ্ছে সূচক। তার মানে শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেছে 13 সালে, এত কিছু হয়ে যাওয়ার পরেও তাদের প্রায় 600%-এর উপরে, 600 পয়েন্টের উপরে লাভ হয়েছে অন এভারেজ। তার মানে শেয়ার বাজারে কারাল পথে বসে গেছে, যারা ট্রেডিং করত, বা যারা কোম্পানি সিলেক্ট করতে পারে নাই ভালো করে, নিজের মতো করে টাকা ছিল, টাকাটা ইনভেস্ট করছে, এরাই পথে বসছে। তো এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনি আগে জানবেন, প্রয়োজনে আগামী 3 মাস আপনার 1 টাকাও বিনিয়োগ করার দরকার নাই, আপনি একটু জানেন, একটু বুঝেন, তারপরে ধীরে ধীরে আপনি বিনিয়োগটা করেন। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখন কথা হচ্ছে যে আপনি কখন কিনবেন একটা শেয়ার। কারণ ওই যে 10 টাকার শেয়ার 10 টাকা দিয়ে তো আপনি পাবেন না, শুধু ওই দিনে পাবেন যে দিন কোম্পানি প্রথমবার আসে, এরপরে তো শেয়ার আর 10 টাকা থাকবে না। যেমন স্কয়ার কোম্পানির শেয়ারটা চলতেছে এখন 215 টাকা, কিন্তু এটা যখন প্রথম বাজারে আসছে, যারা কিনছে তারা 10 টাকায় কিনতে পারছে, আপনি তো আর 10 টাকায় পারবেন না। তো সারা বছর কি হয়, শেয়ারের দামগুলো উঠানামা করে, একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে একবার কমে, এইরকম করে। তো আপনাকে তখন দেখতে হবে যে যখন কমছে তখন আপনি এন্ট্রি নিয়ে বসে থাকবেন, এটা হচ্ছে আপনার জেনারেল কাজ। তার মানে শেয়ার বাজারে বিনিয়োগে আপনাকে বুঝতে হবে যে একটা ভালো শেয়ার আপনি কখন কিনবেন। যেমন আপনার বাড়ির পাশে একটা জমি আছে, যেটা আপনার পছন্দ, কিন্তু বিক্রেতা একটু দাম বেশি চাচ্ছে, আপনি বলতেছেন যে দাম কমুক তারপরে আমি কিনবো। তো এই রকম শেয়ার বাজারেও আপনি শেয়ারটা পছন্দ করবেন যে এই কোম্পানির আমি শেয়ার কিনবো, কিন্তু আমি অপেক্ষা করি। আর প্রতি মাসে আপনি যে টাকাটা ক্রয় করতেন ওইটা আপনি ব্যাংকেই রাখেন, যখন ক্রয় করার ট্রান্সফার করে দিবেন, এটাই হচ্ছে বেসিক নিয়ম। এখন আমরা চলে আসি আমাদের বাস্তব ভিত্তিক যেগুলো আমরা বললাম, এইটাতে আপনি যতটুকু বুঝেছেন বুঝেছেন ভালো। এখন আমরা বাস্তবে আরেকটা বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের শেয়ার বাজারটা কিভাবে কাজ করে। কারণ এইটুক যদি আপনি না জানেন,
আপনি যত কোটি টাকায় বিনিয়োগ করেন বা আপনার যত ভাই ব্রাদার বলেই দেখ যে টাকা ডবল হবে, 3 গুণ হবে, টাকা আপনার জিরো হইতে পারে। তো আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি বাংলাদেশে আমরা যে শেয়ার বাজারগুলা, যে আলোচনাটা আমরা করেছি যে চাইলে কোম্পানিগুলা ব্যাংক থেকে সুদ নিতে, ঋণ নিতে পারে, যার পরিবর্তে তাকে ফিক্সড টাকা পয়সা দিতে হবে। কিন্তু শেয়ার বাজারে বিক্রি করলে তার কি করতে হবে না, ফিক্সড টাকা পয়সা দিতে হবে না। কারণ লাভ বেশি হইলে লাভ, যারা শেয়ার হোল্ডার লাভ বেশি দিবে, কম হইলে কম দিবে। লাভ যদি না হয় তারা দিবে না, বলবে যে এই বছর আমরা লাভ দিব না। যেমন আপনার একটা ব্যবসার মধ্যে আপনি দেখেন যে কোনো বছর ব্যবসাটা একটু কম চলে, তো তখন আপনি ওইখান থেকে ব্যবসা থেকে টাকা পয়সা বাইর করেন না। তো সেম শেয়ার বাজারের ক্ষেত্রে ওই রকম। তো এখন বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে, যেমন ধরেন যে আমাদের এসিআই কোম্পানি আছে, ওষুধ বিক্রি করে, বিভিন্ন কেমিক্যাল আছে। এটা ছাড়া রডের ক্ষেত্রে সবাই জানি বিএসআরাম আছে, স্কোয়ার কোম্পানি আছে, ইসলামিক ব্যাংক আছে, গ্রামীণ ফোন আছে, রবি আছে, যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি। আপনি কোনো না কোনো এক কোম্পানির একটা সিম ব্যবহার করেন, হয় গ্রামীণের করেন নাইলে রবির করেন। বাংলা লিঙ্ক এখনো তারা আসে নাই। তো সেই হিসাবে যারা শেয়ার বাজার মুখী তারা বাংলা লিঙ্ক বর্জন করবেন, এটাই হচ্ছে নিয়ম। আপনি, কারণ বাংলালিংক যা কিছু কামাই করে তারা নিজেরা নিয়ে যায়, পাবলিক এট লার্জের কাছে তারা কিছু শেয়ার করে না। তো ওই জন্য আপনি বাংলালিংক বর্জন করেন। যারা এই শেয়ার বাজারে থাকবেন, আপনি চাবেন তার যা আপনি যে শেয়ারগুলো কিনতেছেন ওইগুলা যাতে ওই কোম্পানির হয় যে জিনিসগুলো আপনি ব্যবহার করেন, তাইলে তার বিক্রি বাড়বে। বিক্রি বাড়লে আপনিও ক্ষুদ্র ক্ষুদ্র করে কি করবেন, আপনার মুনাফাটা বাড়বে। এখন আসি আমরা আমরা একটা জিনিস যেটা জানবো, বাংলাদেশের লিগ্যাল টাইম ফ্রেমে জানবো। যেহেতু দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আপনি আজকে বাসে আছেন, কালকে নাও থাকতে পারেন, আপনি মারা যেতে পারেন। আপনি যখন জায়গা জমি চিন্তা করেন তখন মনে শান্তি থাকে যে আপনি মারা গেলে আপনার উত্তরাধিকারীরা পাবে। তো শেয়ার বাজারও একই রকম। আপনি যদি জেনে শুনে ভালো করে বিনিয়োগটা করেন, আপনি মারা গেলেও কোনো সমস্যা নাই, ওই শেয়ারটার মালিক আপনার ওই ছেলে মেয়ে স্ত্রী এরাই হবে। চাইলে এরা বিক্রি করবে, না চাইলে ওইখানে থাকবে, আপনার পরিবর্তে তারাই কাজ করবে। তো বাংলাদেশে শেয়ার বাজার যে নিয়ন্ত্রণ করার জন্য যে সংস্থাটা আছে সেটাকে আমরা সংক্ষেপে বলি যে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এটা টোটাল জিনিসটা তদারকি করে। আর এই আপনি যে বিও অ্যাকাউন্টটা করবেন, যেটাকে আমরা বলি যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট, এইটা এদের অধীনেই কি করতে হয়, নিবন্ধিত হয়। তার মানে আপনার শেয়ারটা সরকারি অথরিটির কাছে নিবন্ধিত হয়। আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল অ্যাড্রেসে প্রতিদিন আপনি যত ক্রয় বিক্রয় করবেন, যেটা আপনার নামে রেজিস্টার্ড হবে, ওইখানে ওইটা আপনার মেসেজ চলে আসবে। কোনো ব্রোকারেজ হাউস তাইলে আর আপনার সাথে 2 নাম্বারই করতে পারবে না, পূর্বে কিন্তু পারতো। তো এখন সিস্টেম ওইটা করে দিচ্ছে, আপনি যেই শেয়ার ক্রয় করবেন সেটা সিডিবিএল এ ইলেকট্রনিক ফরম্যাটে রেজিস্টার্ড হবে, আপনার কাছে মেসেজ চলে আসবে। যদি আপনি কিনছেন, ব্রোকারেজ যদি আপনার সেখানে নিবন্ধন না করে, আপনি সাথে সাথে তার কাছে অভিযোগ জানাইতে পারবেন। এখন বাংলাদেশে দুইটা আছে, একটা হচ্ছে অনেক পুরাতন, সেটা হচ্ছে ঢাকা শেয়ার বাজার, আর একটা হচ্ছে চট্টগ্রাম শেয়ার বাজার। চট্টগ্রামটা খুবই ছোট, লেনদেন কম হয়। তো এই জন্য আমরা যা আলোচনা করব ঢাকা কেন্দ্রিক করব। আপনি চাইলে চট্টগ্রামও করতে পারেন। মোটামুটি 50% একই কোম্পানি, আবার চট্টগ্রামে এডিশনাল অনেক কোম্পানি আছে। তাহলে আপনি যদি এইখানে দাঁড়ায় থাকেন, আজকে চিন্তা করতেছেন যে আমি শেয়ার বাজারে বিনিয়োগ করব, তাইলে আপনার প্রথম ধাপ হচ্ছে যে কোনো একজন ব্রোকার খুঁজবেন যে শেয়ার বাজারের এজেন্ট হয়ে কাজ করে, তার মাধ্যমে আপনি একটি কি করবেন, বিও অ্যাকাউন্ট খুলবেন। তো সরকার যে এই সুবিধাটা প্রথমে দিছিল যে আপনি সিডিবিএল এর ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনি নিজে খুলতে পারতেন, এখনো অনলাইনে দেওয়া আছে, কিন্তু বাস্তবে আপনি যখন ওইখানে যান বলে যে এনআইডি ভেরিফিকেশনটা স্থগিত আছে, ওই জন্য করা সম্ভব হচ্ছে না। তার মানে সরাসরি আপনি করতে পারতেছেন না। তো আপনার দায়িত্ব যেটা হবে, যেই ব্রোকারেজ আমরা বললাম, প্রথম 3টা বলে দিছি, যেটা আপনার পছন্দ হয় তাদের মাধ্যমে আপনি কি করেন, এই ব্রোকারেজ হাউসের মাধ্যমে আপনি এই যে সিডিবিএল তারা নিবন্ধন করে দিবে, আপনি অ্যাকাউন্টটা খুলে ফেলেন। তো এইটাকে সংক্ষেপে আমরা বলি যে ডিপি। ডিপি মানে হচ্ছে ডিপোজিটরি পার্টনার। এই যে সিডিবিএল এ যেগুলো জমা হয়, এগুলো জমা করার পার্টনার, অংশীদার হিসাবে কাজ করে ব্রোকারেজ হাউসগুলোকে। তো এই জন্য সংক্ষেপে এদেরকে আমরা বলতেছি যে ডিপি, যেটা আমরা বলছি যে 559টা কোম্পানি আছে, ব্রোকারেজ হাউস আছে বাংলাদেশে। তো এখন যেই জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশে 18 কোটির উপরে মানুষ। যদি আমরা 50% শিশু এবং বৃদ্ধ বাদ দেই, তারপরে ধরেন যে 9 কোটি মানুষ আছি আমরা। 9 কোটির মধ্যে ধরেন যে আরো 2 কোটি আপনি বাদ দেন, 7 কোটি মানুষ অবশ্যই কর্মক্ষম। 7 কোটি মানুষের মধ্যে শেয়ার বাজারে মাত্র বিনিয়োগ করার জন্য অ্যাকাউন্ট আছে 16 লক্ষ সামথিং, 16,42,000। তার মানে এই শেয়ার বাজারটাকে একটা জুয়ার বাজারের মতো করে রেখেছে।
আমাদের কাছে কিন্তু ওই নলেজটা কেউ পৌঁছায় নাই যে শেয়ার বাজারও আছে, বিনিয়োগ করা যায়। 7 কোটির মধ্যে মাত্র 16 লাখ। তাহলে আপনি চিন্তা করেন কোন জিনিসটা। এমনকি আমাদের বিভিন্ন বিভাগীয় অঞ্চল, বিভিন্ন জেলা পর্যায়ে তো এই যে ব্রোকারেজ হাউসের কোনো অফিসই নেই, কারণ মানুষ জানে না, বিনিয়োগ করে না। তবে ভালো একটা দিক হচ্ছে এবারে সরকার দেখলাম যে উদ্যোগ নিচ্ছে প্রতিটা উপজেলায় এসিল্যান্ড অথবা ইউনো যারা আছে এদের মাধ্যমে প্রচারণা চালানোর জন্য যে শেয়ার বাজার বলেও একটা জিনিস আছে। তাহলে আপনি যেটা করবেন, আপনি যদি ঢাকাতে বিনিয়োগ করতে চান তাহলে বিনিয়োগ আপনি যেটা আমরা বললাম লঙ্কা বাংলার মাধ্যমে করেন, অথবা চট্টগ্রামেও যদি করতে চান লঙ্কা বাংলা একটাই আপনার অ্যাকাউন্ট হবে, 2 জায়গায় বিনিয়োগ করতে পারবেন। বাকি অন্যগুলা যেমন ঢাকা কেন্দ্রিক হইলে যেটা আমরা বললাম ব্রাকেটটা আপনি নিতে পারেন, ঢাকায় করতে পারবেন, ইউসিবিএলটা নিতে পারেন, ঢাকায় করতে পারবেন। আর যদি চট্টগ্রামে করতে চান তখন আপনাকে আরেকটা করতে হবে। তো এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে লঙ্কা বাংলাতে করেন, মানে আপনার যদি প্রয়োজন পড়ে আপনি যে কোনো একটাতে, দুইটাতে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন। তো এটা গেল আমাদের প্রাথমিক ধাপ। তো এখন বলবেন যে ভাই কি কি কাগজপাতি লাগবে, আমরা এটা নিয়ে টেনশনে থাকি। তো 1 নম্বর কথা হচ্ছে বাংলাদেশে বর্তমানে এনআইডি লাগবে, এনআইডি না থাকলে আপনি করতে পারবেন না, সহজ কথা হচ্ছে এটা। আপনার এনআইডি লাগবে, এনআইডি না থাকলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না, এনআইডি বাধ্যতামূলক। এরপরে যদিও ডিজিটাল যুগ, তারপরও ব্রোকারেজ হাউসগুলো আপনার কাছ থেকে ম্যানুয়াল ছবি নিবে, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এবং আপনার স্বাক্ষরটা, আপনি যে কোনো কাগজে বা ইলেকট্রনিক স্বাক্ষর। আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে আর একটা মোবাইল নাম্বার প্রয়োজন হবে। আর আপনি যাকে নমিনি রাখবেন, মানে কোনো কারণে যদি আপনি মারা যান, আপনার ওই শেয়ার বাজারের শেয়ারটা কে নিয়ন্ত্রণ করবে, আপনি নমিনি দিতে পারেন। এখন নমিনি যাকে দিবেন তারও এনআইডি, তার ছবি, তার স্বাক্ষর লাগবে। আর প্রতিটা ব্রোকারেজ হাউসের পৃথক পৃথক একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, তাদের প্রতিজনের ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন। যেটাতে আপনি করতে চান ওই কোম্পানির ওয়েবসাইটে গেলে ব্রোকারেজ খোলার আপনি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, সেটা অনলাইনে পূরণ করতে পারেন, অথবা ডাউনলোড করে আপনি হার্ড কপি লিখে আপনি এখন কোন শাখায় করবেন, যেমন ব্যাংকের শাখা আছে। এখন সমস্যা হচ্ছে যারা বিভাগীয় শহরে আছেন ইনারা আপনার বিভাগে আপনি ব্রাঞ্চ পাবেন, কিন্তু যারা জেলা অথবা প্রত্যন্ত অঞ্চলে আছে ওইখানে তো যায় না। তো যারা বিভাগীয় অঞ্চলে আছেন বা যাদের জেলায় তাদের শাখা আছে, আপনি ওই অনলাইনে ওই শাখা সিলেক্ট করবেন, একজনের নাম চলে আসবে, তার কাছে কাগজপাতি জমা দিলেই চলবে, আপনার ঢাকায় যেতে হবে না। কিন্তু যাদের ধরেন যে প্রত্যন্ত অঞ্চলে আছে তাদের জন্য আমরা সাজেস্ট করি যে আপনি ঢাকা প্রিন্সিপাল অফিস সিলেক্ট করবেন, মানে ঢাকার মূল অফিস। তো সেখানে আপনি ওই যে কাগজপাতি যেগুলো অনলাইনে আপনি দিয়েছেন, যেমন আমরা নামজারির জন্য আপলোড করি, ওগুলা প্রিন্ট করে স্বাক্ষর করে কুরিয়ারে পাঠিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টটা একদিনেই চালু হয়ে যাবে। এখন অ্যাকাউন্ট খোলার জন্য যে সিডিবিএল যেটা আছে, সিডিবিএল এরা এককালীন একটা ফি নিচ্ছে, ব্রোকারেজ হাউস না, এটা সিডিবিএল নিচ্ছে, সেটা হচ্ছে 450 টাকা। তো এই খরচটা কমানোর চিন্তা ভাবনা আছে, সম্ভবত এটা 250 টাকা করার কথা আছে। তো এখন পর্যন্ত 450 টাকাই দেখাচ্ছে। এইটা হচ্ছে প্রাথমিক খরচ আপনার, এর চাইতে আপাতত খরচ নাই। এখন আপনি বলবেন যে তাহলে ব্রোকারেজ হাউস কত নিবে। এখন ব্যাংকে দেখেন আপনার একটা সেভিং অ্যাকাউন্ট থাকলে প্রতি 6 মাসে সর্বনিম্ন তারা সর্বোচ্চ 300 টাকা কাটতে পারে মেনটেন্যান্স চার্জ। তো এখন এই ব্রোকারেজ হাউসের জন্য তারা একটা ফিক্স করে দিছে যে প্রতি বছরের, এটা 6 মাস না, প্রতি বছরের জন্য ম্যাক্সিমাম 150 টাকা, এটাই খরচ। তাহলে ব্রোকারেজ হাউসে 1 বছরে আপনি লেনদেন করেন বা না করেন 150 টাকা কাটবে। এটা হচ্ছে যেমন আমরা সেভিং অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ করি, এই একই রকম। তাহলে এই জিনিসটা যদি আমরা এখন সামারি করে দিই আপনাদেরকে, তাহলে আপনি একটা বিও অ্যাকাউন্ট করবেন, যেই বিও অ্যাকাউন্টটা আপনার ওই ব্রোকারেজ হাউসদের মাধ্যমেই হবে। আর ওইটার মাধ্যমে তারা এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনি ক্রয় বিক্রয় করবেন, আপনার শেয়ারগুলা সিডিএবিএল এ নিবন্ধিত থাকবে, যেটা দেখাশোনা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এইটা হচ্ছে লিগ্যাল একটা ফ্রেমওয়ার্ক। তো এখানে আপনার 2 নম্বরেই কিছুই নেই, আপনি যে শেয়ার কিনবেন আপনি মেসেজে পেয়ে যাবেন, আপনি জানতে পারবেন কয়টা শেয়ার ক্রয় করলেন। আর একটা বেসিক নিয়ম হচ্ছে, আপনি যদি ধরেন যে আজকে তো শুক্রবার বন্ধ, যদি রবিবারে একটা শেয়ার যদি ক্রয় করেন, ওই দিনটাকে আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের ট্রেডিং ডে। ওই শেয়ারটা তার 2 কর্মদিবস পরে আপনার অ্যাকাউন্টে নিবন্ধিত হবে, মানে 2 দিন সময় লাগবে। এটা একটা স্বাভাবিক নিয়ম বিশ্বের সব জায়গায়, T+2। আবার কিছু শেয়ার আছে যেমন জেড ক্যাটাগরি শেয়ার আছে, এগুলোর জন্য আপনার 7 দিন বা 10 দিনও লাগতে পারে, তবে অ্যাভারেজে 2 দিন।
এখন আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে, তাইলে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম হচ্ছে আমাদের 450 টাকা, এটা এককালীন। আর যে আপনি যে ব্রোকারেজ হাউসের মধ্যে লেনদেন করবেন এদের বাৎসরিক ফি 150 টাকা, প্রতিটার জন্য ফিক্সড। এখন আসি আমরা, আপনি এখন বলবেন যে ভাই এত কিছু তো বুঝলাম, এখন আমরা ক্রয় বিক্রয়টা কিভাবে করব। তো আপনি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যান, ওইখানে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন না, ওই সুযোগ নাই। আপনাকে ওই যে যেই ব্রোকারেজের মাধ্যমে যাচ্ছেন তাদের ওয়েবসাইট পাবেন অনলাইনে, অথবা বিভিন্ন আপনি মোবাইল অ্যাপ পাবেন, ওইগুলোর মাধ্যমে আপনাকে ক্রয় বিক্রয় করতে হবে। তো এখন আপনি যখন এই যে 559টার মধ্যে হাতে গোনা 10টার মতো ব্রোকারেজ হাউসেরই শুধুমাত্র মোবাইল অ্যাপস আছে, অনলাইনে তারা ব্যবস্থা করতেছে। বাকিটার জন্য যেটা করতে হয়, এই যে ডিএসসি আছে এদেরও আবার পৃথক একটা আছে, এটার জন্য খরচ দিতে হয়, তবে ওয়েবসাইটটা অতটা সুবিধার না, ওইটা ব্যবহার তারা করে। তো এই জন্য যেই ব্রোকারেজ দিয়ে আপনি করেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারটা আমি আপনার মাধ্যমে অনলাইনে আমি ঘরে বসে ক্রয় বিক্রয় করতে পারবো কিনা, মোবাইলে অ্যাক্সেস আছে কিনা। এটা হচ্ছে মূল জিনিস। এখন আসি বাস্তবে, ধরলাম যে আপনি ঢাকা শেয়ার বাজারে একটা শেয়ার চুজ করবেন, যে কোন শেয়ারটা আমি চুজ করতে পারি। তো এর প্রথমে হচ্ছে ক্যাটাগরি, যেমন ধরেন যে আপনি একটা অ্যাকাউন্ট করতে গেলে সেভিং অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, এফডি আছে, ফিক্সড ডিপোজিট আছে, এসএনডি আছে, এটা ছাড়া প্রবাসী বন্ড আছে, অনেক কিছু আছে। তো সেম শেয়ার বাজারে কোম্পানিগুলোর কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা 5 ভাগে বিভক্ত বাংলাদেশে। এ ক্যাটাগরি প্রথমেই, এটা হচ্ছে সবার, যদি আমরা বলি আপনি দীর্ঘমেয়াদী হইলে এই ক্যাটাগরির বাইরে আপনি যাবেনই না। এ ক্যাটাগরি বলতে বোঝায় যে এই শেয়ারগুলা ভালো, এরা বছরে কমপক্ষে তার যে লাভ করে 10% বা তার বেশি লাভ্যাংশটা শেয়ার হোল্ডারদেরকে দেয়। তার মানে আমরা যেহেতু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করব, আমরা এই ক্যাটাগরির শেয়ারের মধ্যেই বিনিয়োগটা করব। এখন এই ক্যাটাগরি 218টা কোম্পানি আছে, এই ক্যাটাগরিভুক্তই 218টা আছে। তো আপনার পক্ষে তো জীবনেও জানা সম্ভব না, আপনার 6 মাস লাগবে এই 218টাকে যাচাই বাছাই করতে, যে কোনটা ভালো কোনটা খারাপ। তো এই জন্যই আমাদের এই কোর্সটা করা, যেখান থেকে আমরা ওভারঅল আপনাকে জাস্ট 12টা শেয়ার বাছাই করে দিব, এবং এগুলা কেন বাছাই করলাম, এগুলাতে আপনি কেন বিনিয়োগ করবেন, কখন কোনটা ক্রয় করবেন, কখন বিক্রি করে দিবেন, এই টোটাল জিনিসটার এডুকেশন দেওয়ার জন্যই আমাদের যে পরবর্তী যে কোর্সটা সেটা। এরপরে কিছু শেয়ার হচ্ছে বি ক্যাটাগরি। তো বি ক্যাটাগরি শেয়ারে যেটা হয়, এরা লাভ তো দেয় কিন্তু 10%-এর কমে আসে, অথবা কোনো বছর দেয় না। তাহলে বি ক্যাটাগরির শেয়ারগুলো 10%-এর কমে হয়, তো ওই জন্য এগুলো বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এরপরে যদি কোনো কোম্পানি নিবন্ধিত হয় যারা এখনো কোনো উৎপাদন শুরু করে নাই, যেমন আপনি একটা সিমেন্ট ফ্যাক্টরি দিবেন, কোম্পানি গঠন করলেন, টাকা পয়সাও নিলেন, এখনো উৎপাদন শুরু করেন নাই, তো এরকম কোম্পানিগুলোকে জি ক্যাটাগরিতে রাখা হয়। আর যেটা হচ্ছে, যদি কোম্পানি প্রথমবার আসে, নতুন কোম্পানি আসলো, ধরেন যে নতুন একটা কোম্পানি নিবন্ধিত হইলো, তারা শেয়ার বাজারে আসলো, এদের ক্যাটাগরি হচ্ছে এন, মানে নতুন, যাতে মানুষ বুঝতে পারে যে কোম্পানিটা নতুন, বিনিয়োগ করার আগে সাবধান থাকে। আর যারা হচ্ছে এই যে জাং শেয়ার আমরা বলি, জেড ক্যাটাগরিভুক্ত, মানে এরা কোনো লাভ্যাংশ কাউরে দেয় না, জাস্ট মার্কেট থেকে টাকা উঠাইছে, এরা নিয়মিত কোনো বৈঠকও করে না, মানুষকে কোনো লাভও দেয় না, এরা হচ্ছে জেড ক্যাটাগরিভুক্ত। এখন আমরা যদি দেখি, 218টা হচ্ছে এই ক্যাটাগরিভুক্ত এখন পর্যন্ত। বি ক্যাটাগরিতে আছে মোটামুটি 81টা, জেড ক্যাটাগরিতে আছে 98টা। এখন আপনি জেনে না জেনে কারো মানুষের কথা ধান্দায় যদি আপনি ধরেন যে জেড ক্যাটাগরিতে আপনি বিনিয়োগ করে দেন, 6 মাস পরে আপনার টাকা তো কমবেই, 5 বছর পরে তো জিরো হবেই, পরে বলবেন যে ভাই শেয়ার বাজারের দোষ, শেয়ার বাজারে টাকা অর্ধেক হয়ে যায়। আসলে একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে আপনার যে জন্মের আগে থেকেই স্কয়ার কোম্পানি আগেও ছিল, এখনো আছে, গ্রামীণ ফোনটাও আজকে কতদিন ধরে চলতেছে, রবিটা নতুন আসছে, সে চলতেছে। এটা ছাড়া আপনি চিন্তা করেন যে এই যে আরো বিভিন্ন বিখ্যাত কোম্পানিগুলো আছে, যেগুলো আপনার জন্মের আগ থেকে আছে, এখনো কন্টিনিউ করতেছে। তো আপনি যদি ওই ভালো কোম্পানিগুলোর ক্ষুদ্র একটা অংশীদার হয়ে যান, আপনার সমস্যা তো নাই। আপনি তো আর জীবনের আপনার বাড়ি গাড়ি সব বিক্রি করে তো সব টাকা দেন নাই, আপনার তো অ্যাক্টিভ একটা চাকরি আছে, অ্যাক্টিভ একটা ব্যবসা আছে, আপনি যে টাকাটা রিপিএস করতেন, যে টাকাটা ভবিষ্যতের জন্য আপনার প্রভিডেন্ট ফান্ডে যারা দিচ্ছেন, ওই টাকাটা আপনি শুধু দেন এখানে। এই টাকাটা আপনাকে লস দিবে না দীর্ঘমেয়াদে। এখন বলবেন যে ভাই কত বছর। তো দেখেন, আসলে বিনিয়োগের কিছু, যারা বিনিয়োগ করেছে, বিশেষত বাংলাদেশ তো আমরা নতুন, আধুনিক বিশ্বে যদি আমরা দেখি, তাদের অসংখ্য বিনিয়োগ রিলেটেড বই আছে।
তো সেই বইগুলাতে যদি আমরা দেখি সেখানে কিছু রুলস দেওয়া আছে। নর্মালি বলে যে আপনার প্রথম যে 8 বছর থাকে, এই 8 বছরে আপনি যত কিছুই করেন আপনার টাকাটা ওই পরিমাণে বৃদ্ধি পাবে না, এটা সব ক্ষেত্রে। নর্মালি আপনি একটা যদি ব্যবসাও চালু করেন 2-3 বছর লাগে যে আপনার ব্যবসাটাকে ভালো করে সাজাইতে। এরপরে বলতেছে যে পরের 4 বছরে আপনার টাকাটা দ্বিগুণ হয়ে যায়, আর পরের 3 বছরে আপনার টাকা তো 100 গুণ, এটার কোনো লিমিট নাই। তো এটা আমাদের কথা না, এটা হচ্ছে যারা বাস্তবে কাজগুলা করেছে, টাকা দ্বিগুণ করেছে, অসংখ্য বই বাজারে আছে, তাদের সূত্র। তো এই জন্য আমি আর আপনি যদি চিন্তা করি আজকে 20 লাখ টাকা শেয়ার বাজারে দিব, 6 মাস পরে 30 লাখ বানায় বাইর হব, তাইলে আপনার দরকার নাই শেয়ার বাজারে। আপনি ধরা খাবেন, তখন ওই যে কি করতে হবে, ঢাকা শেয়ার বাজারের সামনে একটা বড় পোস্টার নিয়ে আপনারও মিছিল মিটিং করতে হবে। তো কথা হচ্ছে যে ভাই দেখেন, আপনি যদি একটা ব্যবসা দেন, ব্যবসার যে সবসময় লাভ করবে এমন তো না। ব্যবসার লাভও আছে, লসও আছে। তো আপনি শুধু লাভের অংশীদার হবেন, লসের অংশীদার হবেন, এটা তো হয় না। তো এই জন্য আপনি যদি চিন্তা করেন, আপনিও যদি জীবনে কাউরে আপনার সঙ্গী হিসাবে বানান, সে আপনার দুঃখেও থাকবে সুখেও থাকবে, এই তো চিন্তা করেন। যদি সুখে থাকে, দুঃখের দিনে না থাকে, আপনি কি তারে রাখবেন? জীবনেও রাখবেন না। তো ওই জন্য আমরা বলি যে যেমন বিয়ে শাদী করতে আপনি এত যাচাই বাছাই করেন, মেয়ে ভালো কিনা, বংশ ভালো কিনা, যাতে সারা জীবন আপনি শান্তিতে থাকতে পারেন। তাইলে আপনি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন, এখানে শেয়ারটার ক্ষেত্রে একটু সময় দেন, কোম্পানিটার ব্যবসাটা একটু বুঝেন, কোম্পানি কি ব্যবসা করে, কোথা থেকে জিনিস আসে, কত টাকায় বিক্রি করে। আপনি বলবেন যে ভাই এগুলো আমি কোথায় জানবো? কিছুই না, এই নিয়ম দেওয়া আছে, প্রতি 3 মাস পরে পরে কোম্পানি তার রিপোর্টটা পাবলিশ করতে বাধ্য, এটা আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। কোম্পানি তার কি করবে, ওয়েবসাইটে তার রিপোর্ট দিতে সে বাধ্য। সে কত টাকা আয় করলো, কত টাকা তার ঋণ, কত টাকা লোন নিছে, কত টাকা ক্যাশ পড়ে আছে, কোন জায়গায় বিনিয়োগ করতেছে, প্রতি 3 মাস পর পর তার রিপোর্ট সে জমা করতে বাধ্য। এখন আপনি যদি ওই রিপোর্টটা পড়তে শিখেন, আপনি রিপোর্ট দেখে বলতে পারবেন, যেমন ছাত্রছাত্রীর রেজাল্ট কার্ড দেখে বলতে পারে যে শিক্ষক যে ছাত্রটা কেমন। তো সেখান থেকে আপনি আপনার কোম্পানিটা সিলেক্ট করে নিতে পারবেন যে হ্যাঁ, এই কোম্পানিটা দীর্ঘ সময় যাবৎ ভালো করতেছে, আমি এটাকে আমার জন্য নিতে পারি। তাইলে এখন আমরা যে জিনিসটাতে চলে আসি, একটা বাস্তব যদি আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা একটা আগে যদি ওয়েবসাইটে যাই তাহলে সবচেয়ে বেস্ট হয়। ওয়েবসাইটে গেলে আপনাদেরকে আমরা একটু হইলেও কিছুটা বুঝাইতে পারবো ভালো। জাস্ট আমরা একটু দাঁড়ান, ঢাকা শেয়ার বাজারের ওয়েবসাইটটাতে আমরা একটু যাই। তো আপনি আপনার মোবাইল থেকেও যদি ডিএসসিবিডি লিখেন, তাইলে ঢাকা শেয়ার বাজারের স্টক ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর শেয়ার বাজার। এই ওয়েবসাইটটাতে কোথায় কি আছে এটা বোঝার জন্য আপনার, যদি আপনি 10-12 দেখেন কিছুই বুঝবেন না, কেউ যদি বুঝায় দেয় একবারে কিন্তু বুঝে যাবেন। তো এখানে যতগুলা কোম্পানি আছে এগুলার যদি আমরা লিস্টটা দেখার চেষ্টা করি, এখানে আমরা গেলাম, যাওয়ার পর এখানে দেখবেন যে যতগুলা কোম্পানি আছে তার লিস্ট আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। দেখেন যে বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত একটা 10 টাকার একটা শেয়ার 3,340 টাকা ম্যাক্সিমাম, এটাই হচ্ছে সবচেয়ে দামি শেয়ার বিক্রি হচ্ছে। এরপরে 2,796 টাকা আছে, এরপরে 2,515 টাকা, কিন্তু ফেস ভ্যালু সবগুলোরই 10 টাকাই ছিল। তাহলে 10 টাকার শেয়ারটা আমাদের এখন বিক্রি হচ্ছে 3,340 টাকা। এটা একদিনে হয় নাই, দীর্ঘমেয়াদী অপেক্ষা করতে হয়েছে। এখন আপনিও যদি চান আপনার ওই শেয়ারটা এরকম আসুক, আপনাকে যাচাই বাছাই করেই আসতে হবে। এটা এই জন্যই আমরা দেখাইলাম যে আমাদেরকে এখানে একটা জিনিস বুঝতে হবে, যে ওই যে আমরা বললাম যে 10 টাকার শেয়ার প্রথম দিন আসে, ওইটা তখন নাম হয় যে এটা হচ্ছে আমাদের ফেস ভ্যালু। তাহলে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে প্রতিটা শেয়ার, যেই আমরা এখানে নিয়েছি গ্রামীণ ফোনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে উদাহরণস্বরূপ নিলাম, এই কোম্পানিটা যখন ধরলাম যে আসে প্রথম, সেটা হচ্ছে 10 টাকা। আপনি যদি তখন 10 টাকা দিয়ে কিনতেন, আজকে তাদের বিক্রি হচ্ছে 215 টাকা, এখানে 287 টাকা বিক্রি হচ্ছে। এখন নর্মালি দেখেন, আপনি 1 লাখ টাকা যে বাড়িটা কিনেন, 10 বছর পরে বাড়ির দাম বৃদ্ধি পায়, তো এটাকে আমরা বলি যে ক্যাপিটাল গেইন। তো শেয়ার বাজারে এক প্রকারের লাভ হয়, 10 টাকার শেয়ারটা আপনার বছর বছর গিয়ে এর দামটা বৃদ্ধি পায়। তো এইটা একটা আপনার লাভ। যেমন বাড়ি ক্রয় করেন, আপনি কোনো জায়গা ক্রয় করেন, 5 বছর 10 বছর পরে টাকা 3 গুণ 4 গুণ হয়, এটা একটা জিনিস। আর ওই জায়গাটা আবাদ করে আপনি কিছু বাৎসরিক লাভ পান, বা দোকান নিলে দোকানের ভাড়া পান। তো
তো ওই ভাড়াটাকে আপনি বলতে পারেন যে বাৎসরিক একটা লাভ পান। তাহলে শেয়ার বাজারে দুই প্রকারে আপনার ইনকাম হইতে পারে, একটা হচ্ছে শেয়ারের দামটা বাড়তে পারে, আর একটা হচ্ছে প্রতি বছর আপনি ওইখান থেকে কিছু মুনাফা পাইতে পারেন। যেমন বললাম যে আপনি যদি একটা ফ্ল্যাট যদি ক্রয় করেন, প্রতি মাসে ভাড়া পাবেন, পাশাপাশি ফ্ল্যাটের দামটা বাড়তে পারে। এইটাই হচ্ছে নিয়ম। এখন এখানে টেকনিক্যাল যে জিনিসটা বুঝবেন, যেমন আমরা ওই যে স্কয়ার কোম্পানির ক্ষেত্রে বললাম যে ওই কোম্পানিটা 120% কি দিছে, লাভ্যাংশ দিছে। ওই 120% ধরেন যে তার ফেস ভ্যালুর উপর দিছে, মানে 10 টাকার 120% দিছে, ওই জন্য 12 টাকা করে শেয়ার হয়েছে। তারা কিন্তু ওই যে স্কয়ার কোম্পানি আজকের বাজারে 215 টাকার উপর দেয় নাই। আজকে যে আমরা দেখালাম 3000 টাকার উপরে শেয়ার বিক্রি হচ্ছে, এটা যদি আপনি ক্রয় করেন, তারা লাভ্যাংশ দিবে ফেস ভ্যালুর উপর, তো ওই 10 টাকার উপর। তখন আপনাকে যদি বলে যে আমি 100% লাভ দিলাম, তার মানে 10 টাকা দিল, যদিও আপনি শেয়ারটা কিনছেন 3000 টাকার উপরে। তো একটা মজার জিনিস, যতটুকু গত 3-4 মাসে যাচাই করে দেখেছি, এই যে প্রথমে এখানে যে টপ 10 যে কোম্পানিগুলো আছে 1 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত, 578 টাকা থেকে নিয়ে 3340, এই 10টা শেয়ারের একটার মধ্যেও বিনিয়োগযোগ্য না। একটা শেয়ারও আপনি বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন না। এখন বলবেন যে ভাই কেন, এখন কেন এইটা তখন আপনাকে আমরা বুঝাবো যে এইগুলাতে আপনি যদিও এত ভালো চলতেছে, এত দাম, কিন্তু আজকে যদি আপনি চিন্তা করেন আগামী 5 বছরের জন্য আমি এই শেয়ারগুলো কিনবো, তাইলে আপনি লস করবেন। এখানে একদম 1 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত, এখানে মেরিকো আছে, এটা ছাড়া বার্জার পেইন্ট আছে, বাটা শু আছে, আর যদি বলি কোহিনুর কেমিক্যাল আছে। কিন্তু আপনি বুঝেন বা না বুঝেন, মানুষ এসে আপনারা বলবে যে এটা ভালো চলতেছে, কোম্পানি ভালো, বিক্রি হয়, আপনি ক্রয় করেন। কারণ দেখেন 10 টাকার শেয়ারটা আপনি 3340 টাকা ক্রয় করতেছেন। আপনি যদি ব্যাংকে 1 লাখ টাকা রাখেন, আপনি চিন্তা করেন যে বছরে কত পার্সেন্ট লাভ পাবেন। নর্মালি আপনি চিন্তা করেন 6% পাবেন, 6000 টাকা পাবেন। তাহলে এই যে 3340 টাকা দিয়ে যে একটা শেয়ার কিনলেন, আপনি চিন্তা করলেন কোম্পানিটা ভালো, কিন্তু বছর শেষে তারা আপনারা লাভ্যাংশ দিচ্ছে 3%। অথচ এমন কিছু কোম্পানি আছে যেগুলা আপনার ফেস ভ্যালুর কাছাকাছি, 10 টাকার শেয়ারটা এখন 12 টাকা বা 30 টাকা বিক্রি হচ্ছে, সেগুলো আপনারে বাৎসরিক 10% লাভ দিচ্ছে। তো এখন আপনি কোনটাতে যাবেন? তো এই জন্য আমরা যতটুকু দেখলাম 1 থেকে 10 নাম্বার পর্যন্ত একটাও দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ উপযুক্ত না। যারা প্রথমে ক্রয় করেছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা, তাদের জন্য এই শেয়ারটা পারফেক্ট। এখন সেম আজকে যেহেতু আপনি ঢুকবেন, আপনার যাচাই বাছাই করে ঢুকতে হবে। এই রকম তখন 10 বছর পরে দেখবেন যে আপনার 10 টাকার শেয়ারটা 3000 টাকা বিক্রি হচ্ছে, তখন আপনার জন্য পোষাবে, কারণ আপনার ফেস ভ্যালু 10 টাকা। 10 টাকা আজকে যদি এত টাকা আপনি ক্রয় করেন, আপনার কিন্তু পোষাবে না। এইটুকুই আপনাকে বুঝতে হবে, আর এটা না বুঝার কারণেই আমরা লসটা করি। আর পত্রিকাগুলো এমনভাবে হেডিং করবে, যেমন ধরেন যে স্কয়ার কোম্পানি 120% মুনাফা দিয়েছে। তো সাধারণভাবে শুনলে আপনার কি মনে হবে, বাবারে 120% মুনাফা, কিন্তু টাকা দিছে মাত্র তারা কয়টা, 12 টাকা। দাম কত তাদের শেয়ারের, 215 টাকা। অ্যাভারেজ যদি আমরা হিসাব করি কত পার্সেন্ট দিছে, 5.5%। তাহলে 1 লাখ টাকা ব্যাংকে রাখলে আপনি 6% পাইতেন, স্কয়ার কোম্পানি 5.5% দিছে। তো এই যে ভিতরে জিনিসটা, এইটা আপনাকে কে বুঝায় দিবে? তো এই রিলেটেড আরো অসংখ্য কিছু আছে। এখন তাই বলে বলবেন যে ভাই স্কয়ার কোম্পানি কি কিনবো না? হ্যাঁ, অবশ্যই কিনবেন, কিন্তু কেনার একটা সময় আছে, যে ওই সময় ওই কোম্পানিটাতে আমি ঢুকবো। আমি যখন ওই সময়টা আসবে না, প্রয়োজনে আমি আরো 6 মাস অপেক্ষা করব। এটাই হচ্ছে মূল জিনিস। তাহলে একটা শেয়ার বাজারে আমরা দুই প্রকারের লাভ করতে পারি, একটা হচ্ছে যে বছর শেষে ভালো কোম্পানি হইলে ভালো মানের একটা মুনাফা পাইতে পারি, আর প্রতি বছর বছর আমার ওই শেয়ারটার দাম বাড়বে। এই দুইটাই হচ্ছে পন্থা। এখন যেটা আমরা বললাম যে 2013 সালে বাংলাদেশে ইন্ডেক্স প্রথা চালু হয়, যখন টোটাল শেয়ার বাজারের ইন্ডেক্স ছিল 4500, আর আজকে এত পড়ার পরেও এটা 5149। তার মানে ওভারঅল শেয়ার বাজার নেগেটিভে যায় নাই, কারো টাকা মারে নাই। যাদের টাকা মারছে তারা না বুঝে বিনিয়োগ করার কারণেই তারা নিঃস্ব হয়েছে। এটাই হচ্ছে মূল জিনিস। এখন যে একটা আমরা ওই যে প্রথমে হিসাব যেটা দেখাইলাম আপনাদেরকে, স্কোয়ার ফার্মার, ওইটাকে যদি ধরি, ওই ভাইয়ের মাত্র ছিল কত, 9900 কত, যদি ধরলাম যে 10,000 শেয়ার আপনি কিনে রাখতেন 2000 সালে, আজ থেকে 25 বছর আগে 10 টাকা করে, মানে 1 লাখ টাকা যদি স্কোয়ার কোম্পানির শেয়ারগুলো কিনে আপনি ঘুমাইতেন, আর কিছু করতেন না, আপনি ঘুমাইতেন, তাহলে এই 25 বছরে অন অ্যাভারেজে তারা আপনাকে প্রায়, যদি আমরা বলি, প্রায় 12, অন অ্যাভারেজে তারা আপনাকে
প্রতি বছর আপনি লাভ পাইতেন, আর আপনার 10 টাকার শেয়ারটার দাম আজকে হয়েছে 215 টাকা। তার মানে 21,50,000 টাকা হয়েছে আপনার 1 লাখ টাকা। এটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন। যেমন 1 লাখ টাকা একটা জমি কিনছেন, 25 বছর পরে যদি আপনি 20 লাখ বিক্রি করতে পারেন, আপনি সবার কাছে বলেন যে কিনছিলাম 1 লাখ টাকা দিয়ে, 20 লাখ টাকা বিক্রি করলাম, বিশাল পরিমাণ লাভ হয়েছে। সেম লাভটা আপনি শেয়ার বাজারেও করতে পারেন, আপনার জমিতে করতে হবে এমন কথা না। এর পাশাপাশি আপনি যেমন ওই যে ওইখান থেকে বাড়ি ভাড়া পাইছেন, প্রতি বছর বছর অন অ্যাভারেজ যদি আমরা হিসাব করি, আপনি সেখানে মোটামুটি সেখান থেকে 8 লাখ টাকার মতো লাভ্যাংশ পাইছেন গত 25 বছরে। টোটাল হিসাব করলে লাভ প্লাস আপনার মূল্য বৃদ্ধি টোটাল 29 লক্ষ টাকা হয়েছে আপনার 25 বছরে 1 লাখ টাকা। অন অ্যাভারেজে 295% আপনারে লাভ দিছে গত 25 বছরে। তো এটা আপনারে কে দিবে? কিন্তু এইটা তাই বলে আপনি এখন যে কোনো একটা কোম্পানিতে না জানে না বুঝে বিনিয়োগ করে দিবেন আর বলবেন যে ভাই আমার টাকা তো মাইনাস দেখাচ্ছে, আমি করব কি? তো এই রকম যে যাচাই বাছাইটা, এটা আপনি করবেন কিভাবে, বা কোনো ওয়েবসাইট আছে কিনা? এখন এইটার জন্য দুইটা জিনিস যাচাই করতে হয়। একটা হচ্ছে কোন কোম্পানি কি বিষয়ে তারা ব্যবসা করে, ব্যবসার পরিধি কি, ভবিষ্যতে বাড়বে কিনা, এটাকে বলি যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, মানে কোম্পানিটা আসলে কি নিয়ে, বেশি দিন টিকবে কিনা, চলবে কিনা। আরেকটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, মানে আমি কখন ওই কোম্পানিতে ঢুকবো, শেয়ারটা কোন দিন কিনবো। মানে জমিটা তো আমি কিনবো ঠিক আছে, কিন্তু আজকে কিনবো না। যেমন ধরেন যে যদি আপনার বিয়ে শাদিও হয়, নর্মালি আপনি একটা মেয়েকে পছন্দ করছেন, মেয়ের যখন পরীক্ষা চলে তখন কি আপনি বিয়ে শাদী করবেন? করবেন না, বলবেন যে না পরীক্ষাটা শেষ হোক, একটু অপেক্ষা করি। তো সেম ওই রকম, মেয়ের বাবা মারা গেছে তো কিছুদিন অপেক্ষা করবেন, 1 মাস। সেম ওই কাজটাও শেয়ার বাজারে। আপনাকে জানতে হবে যে কখন আমি ইনভেস্টটা করবো, ওই কোম্পানিতে ঢুকবো। এখন এই প্রথমে আমরা মৌলিক বিষয়গুলো জানলাম, যে ওই কোম্পানিটা সম্পর্কে আদ্যোপান্ত জানবো, যে কোম্পানিটা কোথায় কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কে মালিক ছিল, বর্তমানে কে ব্যবসা করতেছে, কোন কোন জায়গায় তার ব্যবসার পরিধি আছে, কোথায় কোথায় সে বিনিয়োগ করছে। এটা আপনি পেয়ে যাবেন, কোথাও যাইতে হবে না, ওই কোম্পানির ওয়েবসাইটেই তথ্য দেওয়া আছে যে আমার এই ব্যবসা, আমি এটা করি, এটা বিনিয়োগ করি। আর যেটা হচ্ছে যে মাঝে মধ্যে আমাদেরকে হঠাৎ কিছু নিউজ আছে, সেগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। যেমন ওই 5টা ব্যাংক এখন একত্রিত হয়ে যাচ্ছে, এদের শেয়ার বাজারে আছে। এখন আপনি আজ থেকে মোটামুটি আরো 1 বছর আগে থেকে জানেন যে এই কোম্পানি, এই ব্যাংকগুলো ভালো চলতেছে না, এরা ঋণ দিছে, এতে টাকা পরিশোধ হবে না। তখন শেয়ার প্রায় 15 টাকার উপরে ছিল, কিন্তু আপনি বিক্রি করেন নাই, আপনি জানেন না, এখন 5 টাকাও কেউ নেয় না। আরেকটা যেটা হচ্ছে যে বলবেন যে ভাই আমি এগুলো পাবো কোথায়? এখন এই টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য কিছু ফ্রি ওয়েবসাইট আছে, কিছু পেইড ওয়েবসাইটও আছে। যেমন বাংলাদেশে আমরা স্টক নাও বলে একটা ওয়েবসাইট পাবো, ওইখানে আপনি মোটামুটি ফ্রিতেই যাচাই বাছাই করতে পারেন। এটা ছাড়া ইন্টারন্যাশনাল যে কোনো শেয়ার বাজারের এগুলা করা, যাচাই করার জন্য আপনি ট্রেডিং ভিউ বলে আরেকটা ওয়েবসাইট পাবেন, ওইখানে আপনি শেয়ারের নাম লিখলে অনেক কিছু দেখাবে যে শেয়ারটার অবস্থাটা কি, বাজার মূল্য কত, বেশি না কম। তা আমরা যে জিনিসটা দেখব অনেক টেকনিক্যাল আছে, মোটামুটি 25-30টা জিনিস জানতে হয়। তো আমরা যেহেতু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করব, আমাদের শুধু 4-5টা জানলেই যথেষ্ট। 1 নম্বরে আমরা যেটা জানবো, যেটা আমরা সবাই বুঝি, যে ভাই বছরে আমি কত টাকা পাবো। কোম্পানিটা যদি ঠিক থাকে, গ্রোথ যদি ঠিক থাকে, ফান্ডামেন্টাল ভালো থাকে, তাইলে আমি বছরে 1 লাখ টাকায় কয় টাকা লাভ পাইতে পারি। এটাকে বলি যে আমরা ডিভিডেন্ড ইল্ড। তো যেমন স্কয়ার কোম্পানি 120% তারা লাভ দিছে, ওভারঅল অর্থে তারা মাত্র 5.56%ই আপনার লাভটা দিছে। তো আপনি বলবেন যে এত টাকা লাভ করার পরও তারা কেন দেয় নাই? নানা প্রকার কারণ আছে। কারণ ধরেন যে আপনি ব্যবসার মধ্যে 1 লাখ টাকা লাভ করছেন, তো সব টাকা তো আপনার ফ্যামিলির জন্য খরচ করবেন না, কিছু টাকা রাখবেন ব্যবসা বাড়ানোর জন্য। তো স্কয়ার কোম্পানিও ওই রকম, যে নর্মাল নিয়ম হচ্ছে 100 টাকা লাভ করলে 30 টাকা পর্যন্ত শেয়ার হোল্ডারকে দিতে হবে, বাকি 70 টাকা কোম্পানি চাইলে রাখতে পারে কোম্পানি বাড়ানোর জন্য। এটা হচ্ছে একটা জেনারেল নিয়ম। মানে 100 টাকা লাভ করলে 30 টাকা দিতেই হবে, বাকি 70 টাকা কোম্পানি ব্যবসাটা বাড়ানোর জন্য রাখতে পারে। এখন আপনি ভালো কোম্পানিতে যদি দীর্ঘমেয়াদী না রাখেন, ওই যে 70% লাভ করলো ওইটা তো আর আপনি পাবেন না, কারণ আপনি তো 1 বছরেই বের হয়ে গেছেন। তো এই জন্য বিনিয়োগ করার আগে কোম্পানিটাকে আগে ভালো করে বুঝবেন, যে ওই কোম্পানি যদি আমারে ডিভিডেন্ডটা কমও দিচ্ছে, লাভ তার বেশি হচ্ছে কিনা, হইলে সেটা সে ব্যবসায় খাটাইতেছে কিনা। ব্যবসাটা যদি বাড়ে তাইলে ভবিষ্যতে আমি থাকবো, তার সাথে লাভটাও আমি ভালো পাবো। এখন আমরা যে জিনিসটা আরেকটা দেখব, সেটা হচ্ছে যে আপনি প্রতিটা জায়গায় গত 1 বছরে এর শেয়ারটার সর্বোচ্চ দাম কত ছিল, সর্বনিম্ন কত ছিল। কারণ আমরা তো ডিটেইলে আমরা
কারিগরি টেকনিক্যাল যে অ্যানালাইসিসে যাব না, সাধারণটা শুধু জানবো যে গত 12 মাসে সর্বোচ্চ কত ছিল, সর্বনিম্ন কত ছিল। অন অ্যাভারেজ আপনি গড় করবেন। ধরেন যে সর্বনিম্ন ছিল 50, সর্বোচ্চ গেছে আপনার 120। তার মানে এখন আপনি এটাকে একটু গড়ের সূত্রে ফেলান, অন অ্যাভারেজ কত হচ্ছে। যদি দেখেন যে 75 টাকা হচ্ছে, তাহলে আপনি যখন শেয়ারটাতে ঢুকবেন আপনি ট্রাই করবেন 75 টাকার নিচে যদি আমি ঢুকতে পারি তাইলে আমার জন্য যথেষ্ট। 75-এর উপরে হলে আমি আরো কিছুদিন অপেক্ষা করব, প্রয়োজনে আমি 6 মাস পরে ঢুকবো, আমার কোনো সমস্যা নাই। এইটা একটা টেকনিক হইতে পারে। আরো নানা প্রকার টেকনিক আছে, যেমন আপনি প্রতি মাসে শেয়ারের দাম বাড়ুক বা কমুক আপনার দেখার বিষয় না। ধরেন যে 70 টাকা আছে, আপনি এই মাসেও কিনছেন, 80 টাকা হয়েছে ওই মাসেও কিনছেন, 90 টাকা হয়েছে কিনছেন, আবার দাম কমে 60 টাকা আসছে ওই মাসেও কিনছেন। মানে প্রতি মাসে কিনলে আপনার দাম বাড়লো না কমলো ওগুলা দেখার দরকার নাই। তখন গড় যখন করবেন এভারেজটা আপনার ওই যে 75-ই চলে আসবে, আপনার জন্য টেনশন নেই। এটা আরেকটা টেকনিক হইতে পারে। এখন আপনার ক্ষেত্রে যেইটা কাজে লাগে ওইটা আপনি কাজে লাগাবেন, কারণ সবার শেয়ার বাজারের যাচাই করার টেকনিক কিন্তু একরকম না। তো যাক, আজকে আমরা অনেক কথাবার্তা বললাম। তো এই জিনিসগুলোকে আরো ডিটেইলে আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমরা যে কাজটা করতেছি, জাস্ট আমরা 3 দিন অথবা 5 দিনের এরকম একটা কোর্স নিয়ে আসব, যেখান থেকে আমরা মোটামুটি আপনাদেরকে একটা শেয়ার আপনি নিজে কিভাবে যাচাই করবেন, বা আপনার যদি একটা কোনো একটা কোম্পানি পছন্দ, আপনি ওই ফর্মুলাগুলো খাটাবেন যে এই কোম্পানিটা আমার যোগ্য কিনা। যদি যোগ্য হয় আপনি বিনিয়োগ করেন, 1 টাকা করেন, 1000 টাকা করেন, আপনার খুশি, কোনো সমস্যা নেই। আপনি সেখানে লজে থাকবেন না, এই জিনিসটা একটু মনে রাখবেন। আরেকটা জিনিস মনে করেন যে আপনি একটা আপনার বাড়ির পাশে একটা জমি আপনি নিছেন, ধরেন যে 1 লাখ টাকা, আপনি চিন্তা করতেছেন এটা 1 লাখ টাকার জমি, মানুষ বলতেছে বা এটা 50,000। যতদিন আপনি বিক্রি না করেন আপনার লস তো নাই। মানুষ বলতেছে 50,000, আপনি অপেক্ষা করেন, যখন 1.5 লাখ হবে আপনি বিক্রি করবেন। এখন মানুষ 50 বলতেছে বলে আপনি বিক্রি করে বলতেছেন যে ভাই আমার তো 50,000 লস। তো ওই জন্য শেয়ার বাজার হচ্ছে দীর্ঘমেয়াদীর জন্য, কমপক্ষে 5 থেকে নিয়ে 15 বছর। আপনি 1 বছরে টাকা ডবল করে ফেলবেন, আপনার দরকার নেই, আসারই দরকার নেই। আপনি অন্য জায়গায় যান, সরকারি বন্ড ক্রয় করেন, এটা ছাড়া সঞ্চয়পত্র ক্রয় করেন, সুদের উপরে টাকা দেন, ওইগুলো আপনার জন্য। এখানে আপনি একটা ব্যবসার অংশীদার হচ্ছেন, যেমন একটা ব্যবসা আপনার গড়ে তুলতে 3-4 বছর লাগে, এখানে একটা চলমান ব্যবসা, আপনি অংশীদার হচ্ছেন। আপনি এত তাড়াতাড়ি যদি অস্থির হয়ে যান লাভ তো হবে না। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল 5টা ক্লাসের আমরা ওই কোর্সটা নিয়ে আসব। মোটামুটি নভেম্বরের 1 তারিখ থেকে শুরু করার চিন্তা ভাবনা করতেছি, যে সেখানে আমরা শেয়ার বাজারের বিনিয়োগ রিলেটেড, শেয়ারের পাশাপাশি আর কি আছে, স্টকের পাশাপাশি আরো অনেক কিছু আছে, ইন্ডেক্স আছে, ইটিএফ বলে, ফিউচার ট্রেডিং আছে, অসংখ্য জিনিস আছে যেগুলো আপনি চাইলে একটু ধারণা রাখতে পারেন। একটা শেয়ার যাচাই বাছাই বাস্তবে কি টুলসের মাধ্যমে করবেন ওইটা আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস গুলা, যেটা আমরা বলি যে ইপিএস, আর্নিং পার শেয়ার, পিবি, এটা ছাড়া ন্যাব, নেট অ্যাসেট ভ্যালু আছে, এই ছোটখাটো যেগুলো আমাদের কাজে লাগবে সেটা আপনি নিজেই তখন যাচাই করতে পারবেন যে কোন শেয়ারটাতে কোন দিন আপনি ঢুকবেন, ঢুকলে ভালো হবে কিনা, না আরো অপেক্ষা করবেন। আর সর্বশেষ সেখানে আমরা 12টার মতো শেয়ার আমরা আপনাদেরকে সিলেক্ট করে দিব, এবং কেন সিলেক্ট করলাম এই অ্যানালাইসিস আপনার কাছে থাকবে। আপনি সেগুলা বারবার দেখতে পারবেন, এবং ওই শেয়ারগুলাতে আপনি তখন কি করতে পারেন, আপনার মতো ইচ্ছা করে আপনি যদি 12,000 টাকা বিনিয়োগ করতে চান, প্রতিটা শেয়ারে 1,000 টাকা করে আপনি বিনিয়োগ করেন, আর কিচ্ছু করার দরকার নেই। প্রতিটা শেয়ারে 1,000 টাকা করে আপনি বিনিয়োগ করেন, মানে প্রতি মাসে 12,000 করে আপনি দিতেই থাকেন। আপনার আর কিছু জানারই দরকার নাই, শেয়ার বাজার কমলো না বাড়লো আপনি ঘুমান, 5, 10, 15 বছর পরে দেখেন যে আপনার কি অবস্থাটা হয়। তো এইটাই হচ্ছে আমাদের মূল জিনিস। তা আশা করি আপনারা সেই কোর্সটাতে অংশগ্রহণ করবেন। দেখা যাক, আমরা টাইম জানাবো, গ্রুপে তো জয়েন আসছেনি। তো মোটামুটি এটাই ছিল। এখন দেখি আপনাদের কাছ থেকে আমরা